আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? একটু শেয়ার করে দাও। আলহামদুলিল্লাহ ভালো। রেজাল্ট কালকে দিবে। কি অবস্থা কার? এক্সপেকটেশন কার কত? 65 প্লাস পাইবা কারা কারা? 65 বা 60 প্লাস। থেকে 65 পর্যন্ত কারা কারা পাইতে পারো? সম্ভাব্য, তুমি তো আসলে সবটা জানো না। কে পাইতে পারো দেখি কমেন্ট করে দাও। সবাই একটু শেয়ার করে দাও, তাহলে সবাই লাইভটাতে জয়েন করতে পারবে। হ্যাঁ, এখনো কোনো শেয়ার হয় নাই, এখনো কোনো শেয়ার হয় নাই। তো যারা ইতিমধ্যে জয়েন করছে সবাই শেয়ার করে দাও, তাহলে বাকিরা যুক্ত হতে পারবে। দ্রুত করো, যারা যুক্ত হয়েছে তোমরা শেয়ার করে দাও। অবশ্যই প্রোফাইল থেকে একটা করে শেয়ার দাও। সবাই যার যার প্রোফাইল থেকে শেয়ার দিয়ে দেখি কারা কারা শেয়ার দিচ্ছ, কারা কারা শেয়ার দিচ্ছ। শেয়ার ডান লিখো। প্রোফাইল থেকে যারা শেয়ার দিচ্ছ তারাই, প্রোফাইল থেকে যারা শেয়ার দিচ্ছ তারা শেয়ার ডান লিখবা। আটটা শেয়ার হয়েছে, 19 জন লাইভ দেখতেছে। এর মধ্যে দেখা যাবে একজন বলবে যে শেয়ার হয়েছে 8টা, ও নিজে দিয়ে লেছে 9টা। আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। সবাই যারা যুক্ত হয়েছো সবাই একটা করে শেয়ার দাও প্রোফাইল থেকে। এটা তো দিতেই পারো, এটা তো ক্লাসে ঢুকে এই কাজটা করে ফেলবে। হ্যাঁ, এটা জন্য সবসময় বলা না লাগে। 9টা শেয়ার হয়েছে মাত্র, সবাই শেয়ার করে দাও। আর হচ্ছে আমাকে একটু কমেন্টে জানাও শেয়ার ডান আফরোজা আক্তার আয়নাব, শেয়ার ডান। সবাই একটু আসুক, তারপরে কালকে রেজাল্ট নিয়ে একটু কথা বলি। 9টা দিছে আমি, ওই যে আফরোজা একলাই দিছে 9টা। এই একাই যদি দেয় 9টা, তাহলে বাকি 20 জন দিলে তো 20টা 29টা হওয়ার কথা। বাকিদের কি অবস্থা? বাকিরা কি দিচ্ছ? প্রোফাইল শেয়ার ডান, রেডি। সবাই দ্রুত প্রোফাইল থেকে শেয়ার করলে মেম্বাররা যুক্ত হইতে পারে। হ্যাঁ, আমরা ক্লাসটা শুরু করতে পারি। বাকিরা আর কে কি দিলা? তোমাদের মেসেঞ্জার যে গ্রুপগুলো আছে ওই গ্রুপগুলোতে শেয়ার করে দাও। মেসেঞ্জার গ্রুপগুলোতে মানুষের ক্লাস লিঙ্কটা দিয়ে দাও। মেসেঞ্জার গ্রুপগুলোতে ক্লাস লিঙ্কটা দিয়ে দাও। ক্লাসের তো দেওয়া আছে ভাই, ক্লাসের উপরে থাম্বনেল দেওয়া আছে। তো আজকে অবচয়ের পর্ব 3 হবে। হ্যাঁ, অবচয়ের পর্ব 03। বয়সে কি সমস্যা একটু দেখেন তো সবাই, ভয়েস ক্লিয়ার আছে কিনা। একজন বলতেছে কথা নাকি আসতে শোনা যায়। মাত্র 11টা শেয়ার হয়েছে, আপনারা কি শেয়ার দিবেন না?
শেয়ার হয়েছে মাত্র মাত্র 11টা। তাহলে যারা শেয়ার দিচ্ছে না তারা কি চান না আর ফ্রি ক্লাস হোক? তাহলে তো আমি আগামী ক্লাসগুলো আমার প্রাইভেট ব্যাচের গ্রুপে নিব, আর আপনাদের ফ্রি ক্লাস দিব না। যেহেতু আপনারা একটা শেয়ার দিয়ে পাশে থাকতে পারেন না, তাহলে আমার ফ্রি ক্লাস নিয়ে কি লাভ বলেন? আমার বাসায় একটু নেটের মানে কারেন্ট চলে গেছিল, তাই হচ্ছে তোমার ক্লাসটা শুরু করতে একটু লেট হয়ে গেছে। কথা আস্তে শোনা যাচ্ছে কেন? এবার কি ভয়েস ঠিক আছে? এবার কি ভয়েস ঠিক আছে? ভয়েসটা এবার লাউডলি শোনা যাচ্ছে কিনা একটু বলো তো, ভয়েসটা লাউডলি শোনা যাচ্ছে কিনা? এখন কি ঠিক আছে? বাকিরা নাই কেন? আর কালকে রেজাল্ট দিবে এই জন্য কি অনেকে টেনশনে আছে, তাই ক্লাসে নাই? মাত্র 26-27 জন আছে, বাকিরা কই? আর সবাই তো এখন পর্যন্ত শেয়ার দাওনি। 26-27 জন আছো, শেয়ার দিচ্ছে মাত্র, শেয়ার হয়েছে মাত্র 15-16টা। বাকিদের কি অবস্থা? ক্লাস কি নিব নাকি আজকে অফ রাখবো, কালকে নিব রেজাল্টের পর? মাত্র 20-22 জন আছে, এ নিয়ে তো ক্লাস করে তো ভালো লাগবে না। রেজাল্ট নিয়ে কি খুব বেশি চিন্তিত তোমরা? এখানে যারা আছো কারা হচ্ছে 60 থেকে 65 করে নাম্বার পাবা দেখি তো, একটু কমেন্টে জানাও তো আমাকে। 60 থেকে 65 করে নাম্বার পাবা কারা কারা? অনেকেই তো আমাকে মেসেঞ্জারে লিখছিল যে ভাই আমার মার্ক 60 থেকে 65 থাকবে, আমার হবে কিনা। তা এখন দেখি তো কার মার্ক 60 থেকে 65-র মধ্যে থাকে, একটু কমেন্ট করো তো। 60 থেকে 65-র মধ্যে থাকে কার মার্কস? কি একজনও নাই যার মার্ক 60 থেকে 65-র মধ্যে থাকতে পারে? এখানে কি এমন একজনও নাই যার মার্ক 60 থেকে 65-র মধ্যে থাকবে? কি হলো, রেসপন্স নাই কেন কারোর? 60 থেকে 65 কারো কি মার্কস নাই? আমরা আজকে তো স্টুডেন্ট কম, 20-25 জন আছো তোমরা। ক্লাস কি কন্টিনিউ করবো নাকি অফ করে দিব, কালকে নিব, কোনটা? আজকে যদি ক্লাস করতে কোনো মুডই না থাকে, যে টেনশনে আছে খুব বেশি রেজাল্ট নিয়ে, তাহলে ক্লাস অফই রাখবো, কোনো সমস্যা নাই। কমেন্ট করো, কমেন্ট করো সবাই। কারো কমেন্ট আসতেছে না কেন? কারো কমেন্ট আসে না কেন? জি স্যার, বাইয়া এসএসসি এইচএসসি বাদে নাকি সহ? না না, এই বাদে আপনার হচ্ছে কি বলে জিপিএ ছাড়া, জিপিএ ছাড়া। জিপিএ দিয়ে তুমি 60-65 দিয়ে হলে কি হবে ভাই? জিপিএ ছাড়া।
না তোমাদের অবস্থা কি একজনেরও কি এরকম 65-র উপরে নাই বা 65-র আশেপাশে নাই? ইস্তেহাক কত থাকে? আবি জানি স্যারকে বাচ্চা বাচ্চা লাগে। ক্লাস কি শুরু করবো তাহলে? আচ্ছা যাই হোক, শুধু শুধু টেনশন করে লাভ নেই। আল্লাহ পাক ভালো জানে তোমার জন্য যেটা ভালো হয় বা যেটা ভালো হবে। আল্লাহ নিশ্চয়ই সেই ফয়সালাটাই করে রাখছে। কালকে পর্যন্ত দেখা যাক কি হয়। আমরা যদি ক্লাসে চলেই আসছি, আমরা তাহলে ক্লাস শুরু করে দিই, কেমন? হ্যাঁ, শুরু করতেছি। তো আজকে আমরা যে পদ্ধতি পড়ব সে পদ্ধতির নাম আমরা আগে অ্যানাউন্স করছিলাম, সেটা হচ্ছে ক্রমহ্রাসমানজের পদ্ধতি পড়ব আজকে। তো খাতায় হেডিং দেওয়া ক্রমহ্রাসমানজের পদ্ধতি। তো ক্রমহ্রাসমানজের পদ্ধতির যে বিষয়টা প্রথমে একটু জানতে হবে যে এই পদ্ধতিতে প্রতি বছর অবচয় পরিমাণ কী হয়, ক্রমান্বয়ে কমতে থাকে। সবাই খাতার মধ্যে ক্রমহ্রাসমানজের পদ্ধতি টাইটেল দাও। টাইটেল দিয়ে যেটা লেখো সেটা হচ্ছে ক্রমহ্রাসমানজের পদ্ধতিতে প্রতি বছর অবচয় পরিমাণ কি হয়, কমতে থাকে। প্রতি বছর অবচয় পরিমাণ কমতে থাকে। এই পদ্ধতিতে প্রতি বছর অবচয় পরিমাণ কমতে থাকে। লেখা শুরু করি আমরা। ক্রমহ্রাসমানজের পদ্ধতি। তাহলে আমরা প্রথমে কি লিখব যে এই পদ্ধতিতে প্রতি বছর অবচয়ের পরিমাণ ক্রমান্বয়ে প্রতি বছর অবচয়ের পরিমাণ হ্রাস পেতে থাকে। ঠিক আছে? তাহলে এই পদ্ধতিতে প্রতি বছর অবচয়ের পরিমাণ হ্রাস পেতে থাকে। হ্রাস পেতে পেতে একটা সময় গিয়ে রেজাল্টটা কী হবে, একটা সময় গিয়ে একবারে শূন্য হয়ে যায়। তো আমরা মনে রাখবো যে এই পদ্ধতিতে প্রতি বছর অবচয় পরিমাণ হ্রাস পেতে থাকে। আরেকটা জিনিস একটু খেয়াল রাখবা, এটাকে কিন্তু দ্বিগুণ ক্রমহ্রাসমান পদ্ধতিও বলা হয়। হ্যাঁ, এটাকে দ্বিগুণ ক্রমহ্রাসমানজের পদ্ধতিও বলা হয়ে থাকে। দ্বিগুণ ক্রমহ্রাসমানজের পদ্ধতিও বলা হয়ে থাকে। এটা একটু খেয়াল রাখবা, দ্বিগুণ ক্রমহ্রাসমানজের পদ্ধতিও বলা হয়ে থাকে। আচ্ছা, এখন এই পদ্ধতিতে অঙ্ক করার জন্য তোমাকে কিছু ধাপ অনুসরণ করতে হবে। নাম্বার 1, যেটা আমরা আগের চ্যাপ্টারে করছি, অর্থাৎ আগের পদ্ধতিতে করছি, যে আমরা প্রথমে বের করব হচ্ছে অর্জন মূল্যটা বের করব। তো অর্জন মূল্য বের করার ফর্মুলা অলরেডি তোমরা জানো, যে অর্জন মূল্য সমান সমান কী যেন করতে হয়, যে ক্রয় মূল্যের সাথে ক্রয় সংক্রান্ত খরচ কী করে দিতে হয়, যোগ করে দিতে হয়। ক্রয় সংক্রান্ত খরচটা যোগ করতে হয়। তারপরে দ্বিতীয় যে নিয়ম, যে আমাদের এখানে একটু খেয়াল করতে হবে, গত যে পদ্ধতি ছিল অর্থাৎ সরলরেখা পদ্ধতি কিন্তু আমরা অবচয়যোগ্য মূল্য নির্ণয় করছি। অবশ্যই খেয়াল রাখতে হবে ক্রমহ্রাসমানজের পদ্ধতিতে অবচয়যোগ্য মূল্যের কোনো মানে হচ্ছে ভ্যালু নাই, অর্থাৎ এটা দরকার হয় না। তাহলে এখানে তোমার যেটা বের করতে হবে সেটা হচ্ছে বহিমূল্য। এই বহিমূল্যের একটা নাম আছে, সেটার নাম হচ্ছে পুস্তক মূল্য। কী নাম? পুস্তক মূল্য। বহিমূল্য একটা নাম হচ্ছে পুস্তক মূল্য। বহিমূল্যের একটা নাম হচ্ছে পুস্তক মূল্য। তাহলে এই বহিমূল্য কিংবা পুস্তক মূল্য বের করার ফর্মুলা কি? এই বহিমূল্য কিংবা পুস্তক মূল্য বের করার সূত্র হচ্ছে অর্জন মূল্য যেটা আছে তোমার, সেই অর্জন মূল্য থেকে পুঞ্জীভূত অবচয়টা বাদ দিতে হবে। কী বাদ দিতে হবে? পুঞ্জীভূত অবচয়টা বাদ দিতে হবে। আমি একটু দেখি পুরোটা দেখা যাচ্ছে কিনা। পুঞ্জীভূত অবচয়টা বাদ দিতে হবে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা কি শিখলাম, যে বহিমূল্য বের করার জন্য কি করতে হবে? বহিমূল্য বের করার জন্য আমাদের অর্জন মূল্য থেকে পুঞ্জীভূত অবচয়টা কি করতে হবে? বাদ দিয়ে দিতে হবে। অর্জন মূল্য থেকে পুঞ্জীভূত অবচয়টা বাদ দিয়ে দিতে হবে। তৃতীয় যে কাজ, আরেকটা জিনিস এখানে একটু লিখে রাখতে হবে, যে প্রথম বছর, এটা একটু লিখে নাও, প্রথম বছর যাহা অর্জন মূল্য তাই যা অর্জন মূল্য তাই বহিমূল্য।
এটা খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন, যে প্রথম বছর যা অর্জন মূল্য তাই হচ্ছে বহিমূল্য। কিভাবে বিষয়টা, যে দেখো স্যার পুঞ্জীভূত অবচয় মানে হচ্ছে যেটা আগে থেকে থাকবে, আগে থেকে আছে, কিন্তু তুমি প্রথম বছর মেশিন কিনছো মাত্র, এখানে তো আর আগে থেকে অবচয় নাই। তার মানে ধরো অর্জন মূল্য যদি হয় 10 টাকা, পুঞ্জীভূত অবচয় হচ্ছে 0 টাকা, তাহলে অ্যান্সার কত টাকা? 10 টাকা। তাহলে আলটিমেটলি কি হলো, অর্জন মূল্যটাই কিন্তু বহিমূল্যের ভ্যালু বের করে নিয়ে আসলো বা হইলো এটা। এই জন্য বলা হচ্ছে যে প্রথম বছর যেহেতু কোনো অবচয় থাকে না, এই জন্য প্রথম বছর একবারে যখন আমি ক্যালকুলেট করব তখন যা অর্জন মূল্য তাই হচ্ছে আমার বহিমূল্য হিসেবে গণ্য করতে হবে। এটা একটু খেয়াল রাখবা, প্রথম বছর যা অর্জন মূল্য তাই হচ্ছে তোমার বহিমূল্য হিসেবে গণ্য হবে। 3 নাম্বার বলছে তুমি আসো, এখানে তুমি যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অবচয়ের হার নির্ণয় করা। তো তোমরা সরলরৈখিক পদ্ধতিতে খেয়াল করছো যে আমরা অবচয়ের হার দিয়ে অঙ্ক করতে পারছি, আমরা আয়ুষ্কাল দিয়ে অঙ্ক করতে পারছি, কিন্তু এইটাতে আমাদেরকে অবশ্যই অবচয় হার দিয়ে অঙ্ক করতে হবে। তাহলে অবচয় হারের সূত্রটা কি? 100%কে কী দ্বারা ভাগ করতে হবে? আয়ুষ্কাল। এখন বলো এতটুকু আমার সূত্র ঠিক আছে কিনা? 100%কে আয়ুষ্কাল দ্বারা ভাগ করলে ক্রমহ্রাসমানজের পদ্ধতিতে অবচয় হার পাওয়া যাবে কিনা একটু দেখি, কমেন্টে জানতে চাই কার কাছ থেকে, কে কি বলতে চাও বলো তো। ক্রমহ্রাসমানজের পদ্ধতিতে অবচয় হারের সূত্রটা আমার ঠিক আছে কিনা নাকি ভুল আছে? ক্রমহ্রাসমানজের পদ্ধতির সূত্রটা ঠিক আছে? কমেন্ট করো। না স্যার ভুল আছে। তাহলে ভুল থাকলে সঠিকটা কি? ভুল থাকলে সঠিকটা কি? তোমরা যতজন ক্লাসে আসো ততটা শেয়ারও কিন্তু হয় নাই, যতজন ক্লাস করতেছো ততটা শেয়ারও কিন্তু দাও নাই। যারা এখনও শেয়ার করো নাই তারা কাইন্ডলি শেয়ারটা করে দাও, তাহলে আরও বলবান যুক্ত হতে পারে। যারা এখনও লাইভটা শেয়ার করো নাই শেয়ার করে দাও। এক্স্যাক্টলি, তাহলে আমাদের এখানে 2 দ্বারা কী করতে হবে? গুণ করতে হবে, কারণ এটাকে বলা হয় দ্বিগুণ ক্রমহ্রাসমানজের পদ্ধতি। তাহলে দ্বিগুণ হওয়ার মানে হচ্ছে এখানে 2 দ্বারা কী করতে হবে? গুণ করতে হবে। এটা করতেই হবে, এটা না করলে কী হবে? ভুল হবে, এটা না করলে ভুল হবে। সুতরাং এই কাজটা আমাদের করা লাগবে। অবচয় হার ইকুয়ালস টু 100% ডিভাইডেড বাই কি? আয়ুষ্কাল। তাহলে এইটা করলে তুমি কি পেয়ে যাচ্ছ? এটার মাধ্যমে তুমি পেয়ে গেল হচ্ছে অবচয় হার নির্ণয় করা পেয়ে গেলা। এখন তোমার কি বের করতে হবে? অবচয়ের পরিমাণ বের করতে হবে। তো অবচয়ের পরিমাণ 4 নাম্বার, তুমি বার্ষিক অবচয় বের করবা। তাহলে বার্ষিক অবচয়ের ফর্মুলা কি? বার্ষিক অবচয় সমান এই যে বহিমূল্য পাইছো, এই বহিমূল্যের সাথে তোমাকে অবচয়ের হারটা কি করে দিতে হবে? অবচয়ের হার গুণ করে দিতে হবে। বহিমূল্যের সাথে অবচয়ের হারটা গুণ করে দিলে আমরা আমাদের বার্ষিক অবচয় পেয়ে যাব। তাহলে ক্রমহ্রাসমানজের পদ্ধতিতে বার্ষিক অবচয় বের করার ফর্মুলাটা কি? যা বহিমূল্য আছে তার সাথে অবচয় হারটা কী করে দেওয়া লাগবে? গুণ করে দেওয়া লাগবে। বহিমূল্যের সাথে অবচয় হারটা গুণ করে দিতে হবে। তাহলে আমি আবার স্টেপগুলো শুরু থেকে একবার বলি। প্রথমে তো অর্জন মূল্য বের করবই, তারপরে বহিমূল্য বের করব। তো বহিমূল্য বের করার ফর্মুলাটা কি? যে আমাদের অর্জন মূল্য থেকে পুঞ্জীভূত অবচয় বাদ দিয়ে দিতে হবে। এখন আমরা বললাম যে প্রথম বছর যাই অর্জন মূল্য তাই বহিমূল্য হবে, কারণ প্রথম বছর কি নাই? কোনো অবচয়ের পরিমাণ পাওয়া যাবে না। আর অবচয়ের হার অবশ্যই লাগবে, কারণ এই ক্রমহ্রাসমানজের পদ্ধতিতে অঙ্ক করতে গেলে অবচয়ের হার ছাড়া অঙ্ক করা যাবে না। তাহলে অঙ্কে যদি অবচয়ের হার দিয়ে দেয় ভালো, আর যদি না দিয়ে দেয় তাহলে অবশ্যই তোমাকে কী করতে হবে? অবচয়ের হারটা বের করে নিতে হবে। আর বার্ষিক অবচয় বের করে সূত্র বহিমূল্যের সাথে অবচয়ের হারটা গুণ করতে হবে। তাহলে এই পর্যন্ত লেখা হয়েছে কি? সূত্রগুলো লেখা হয়েছে কি না আমাকে একটু কমেন্ট বক্সে জানাও। লেখা হয়ে গেল, লেখো ডান। আয়ুষ্কাল বের করার তো কোনো সূত্র নাই স্যার। তুমি এইটা দিয়ে আয়ুষ্কাল বের করতে পারো, এই যে এই অংশ দিয়ে আয়ুষ্কাল বের করতে পারবা। তারপরে সরলরৈখিক পদ্ধতিতে আমরা অঙ্ক করে দেখাইছি কীভাবে আয়ুষ্কাল বের করতে হয়। তো নর্মালি তুমি আয়ুষ্কাল যদি বের করতে চাও তাহলে তোমাকে এইভাবে একটা সূত্র বানাইতে হবে। সূত্র আসলে কি? প্র্যাকটিক্যাল বিষয়টা থেকে সূত্র আসে। তো তোমাকে হচ্ছে এটা এইভাবে করতে হবে যে অবচয়যোগ্য মূল্য থেকে অবচয়যোগ্য মূল্যকে তুমি বার্ষিক অবচয় দ্বারা ভাগ করলে তুমি কী পেয়ে যাবা? বার্ষিক অবচয় দ্বারা ভাগ করলে তুমি কী পেয়ে যাচ্ছ? আয়ুষ্কাল পেয়ে যাচ্ছ। তাহলে এটাও আয়ুষ্কালের একটা সূত্র হতে পারে, ঠিক আছে? এটাও আয়ুষ্কালের একটা সূত্র। তো যারা হচ্ছে লেখা শেষ করছো তারা ডান লেখো, আর যারা এখনও লাইভটা শেয়ার করো নাই দ্রুত লাইভটা শেয়ার করে দাও। তাহলে আমরা লেখা শেষ হয়ে গেলে আমরা প্র্যাকটিসের দিকে যাই।
তো এখানে আমরা প্রথমে উদাহরণ নিব, তবে সেই ক্ষেত্রে খুব ইজি উদাহরণ নিব যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে চলো শুরু করা যাক। যে একটি মেশিনের ক্রয় মূল্য ৳1,00,000 এবং ভগ্নাবশেষ মূল্য ৳20,000। ঠিক আছে, তারপরে আয়ুষ্কাল 10 বছর হলে প্রথম বছরের অবচয় কত? এখানে প্রথম বছরটা আগে দিলাম, পরে আমি দ্বিতীয় বছরটা তোমাদেরকে শিখাবো। হ্যাঁ, প্রথম বছরের অবচয় কত দেখে কারা করতে পারো দ্রুত কমেন্ট করবা। খুবই ইজি একটা ম্যাথ দিলাম, যেহেতু ইনিশিয়াল স্টেজ আমাদেরকে একটু সহজ অঙ্ক দিয়ে শুরু করতে হবে। একটু দ্রুত অঙ্কটা করে আনসার করো, দেখি কারা করতে পারো। খুবই সহজ একটা অঙ্ক নিচ্ছে কিন্তু প্রথমে। তোমরা এখনও সবাই যদি শেয়ার দাও তাহলে কিন্তু স্টুডেন্ট বাড়বে। অনেকে নোটিফিকেশান পায়নি, আমি ক্লাস শুরু করতে লেট করছি, এটা একটা সমস্যা। কারেন্ট ছিল না, কিছু করার নাই। পরীক্ষা সবাই দিছো? ম্যানেজমেন্ট পরীক্ষা সবাই দিছো কি না? ম্যানেজমেন্ট পরীক্ষা কে কত পাইছো কমেন্টে লিখো তো। ম্যানেজমেন্ট পরীক্ষায় কে কত পাইছো লিখো কমেন্টে। তাই এখন অনেকেই আনসার করতেছো 10,000, আশা করি তোমরা বুঝতে পারছো। তো প্রথম বছর আগে তো অবচয়ের হার বের করতে হবে। অবচয়ের হার, তো অবচয়ের হার কীভাবে বের করব? 100%কে আয়ুষ্কাল দ্বারা ভাগ। তাহলে আয়ুষ্কাল আছে কয় বছর? 10 বছর। তাহলে 10 দ্বারা ভাগ, 2 দ্বারা গুণ। তাহলে 10 10 100, 10 দুগুণে 20, তাহলে কত পার্সেন্ট? 20%। 20% যদি হয় তাহলে আমরা প্রথম বছরের অবচয় বের করব। প্রথম বছরের অবচয় সমান সমান। তাহলে আমরা জানি যে ক্রমহ্রাসমান পদ্ধতিতে যে ভগ্নাবশেষ মূল্য দেওয়া আছে, এটার কোনো দাম নাই, মানে এটার কোনো ভ্যালু নাই। তার মানে এটা নিয়ে তোমার তো চিন্তা করার কিছু নাই। তাহলে তোমার অর্জন মূল্য আছে কত? ৳1,00,000। এই ৳1,00,000 সাথে 20% গুণ করতে হবে। আর যেহেতু তোমার এই কেনার জন্য কোনো তারিখ দেয় নাই, তাহলে তোমার ঝামেলাও নাই। তাহলে এটার 20% কত হবে? ৳1,00,000 20% কত? ৳1,00,000 20% কত হবে? সবাই 10,000 টাকা অ্যান্সার করতেছো কেন? আমি ঠিক বুঝতেছি না 10,000 কেন হইল অ্যান্সার। এটার অ্যান্সার তো 20,000 হওয়ার কথা। অ্যান্সার তো 20,000। তো অনেকে কী করছো, ও সরলরৈখিক পদ্ধতিতে অঙ্ক করে ফেলছো। আর যেহেতু আমরা ক্রমহ্রাসমান করতেছি, ধরে নাও না এটা ক্রমহ্রাসমান পদ্ধতি, এখানে বলার তো কিছু নাই। তো তারপরে হচ্ছে এখানে তো 20% হয়, তাহলে 20%ও তো অ্যান্সার বের হওয়ার কথা এটা। হ্যাঁ, আচ্ছা। তো এখন প্রথম বছরের অবচয় পাওয়ার পর দ্বিতীয় বছরের অবচয়টা খুবই গুরুত্বপূর্ণ। এই দ্বিতীয় বছরের অবচয়টাতে গিয়ে তোমার ঝামেলা শুরু হবে। দ্বিতীয় বছরের অবচয়, তো দ্বিতীয় বছরের অবচয়টা কি করে কমেন্ট করতে পারবা? দেখি তো কারা পারো। একটু দ্বিতীয় বছরের অবচয়টা দেখি কে কমেন্ট করতে পারো। দ্বিতীয় বছরের অবচয় একটু দেখা যাক। দ্বিতীয় বছরের অবচয় কত হবে? দ্বিতীয় বছরের অবচয় কত হবে? দ্বিতীয় বছরের অবচয় কত হবে একটু কমেন্ট করেন। 16কে। তাড়াহুড়া করতে গিয়ে ভুল করেন না, তাড়াহুড়া করতে গিয়ে ভুল করার কোনো দরকার নাই। তো আমরা জানি নর্মালি অবচয়ের সূত্রটা কি? অবচয়ের সূত্র হচ্ছে অর্জন মূল্য থেকে মাইনাস করতে হবে পুঞ্জীভূত অবচয়। তো একটু খেয়াল করো, এবার কিন্তু তোমার অর্জন মূল্য ছিল কত? 1,00,000, আর পুঞ্জীভূত অবচয় আছে 20,000। ওই যে আগের বছরের হয়েছে, তো এটার সাথে এবার গুণ করতে হবে কি? অবচয়ের হার দ্বারা গুণ করতে হবে। তাহলে অবচয় হার আছে কত পার্সেন্ট? 20%। তাহলে এখানে তোমার থাকে হচ্ছে 80,000। এই 80,000কে 20% করলে তুমি আনসার পেয়ে যাচ্ছ 16,000 টাকা। তো একটা জিনিস মনে রাখো, খুব ইজি, সূত্র তোমার মনে রাখারও দরকার নেই। যে দ্বিতীয় বছর যখন অবচয় বের করতে যাবা, আগে প্রথম বছরের অবচয়টা বাদ দিয়ে নিবা। দ্বিতীয় বছর অবচয় বের করতে গেলে আগে প্রথম বছরটা বাদ দিবা। আর যখন
তুমি হচ্ছে তৃতীয় বছর বের করবা, তখন আগের 2 বছরের অবচয় বাদ দিবা, আগের 2 বছরের অবচয় বাদ দিবা। কথা বোঝা গেছে? যেই বছর অবচয় বের করতে যাচ্ছ তার আগের বছর অবচয়টা বাদ দিতে হবে। তাহলে এখানে ধরো দ্বিতীয় বছর অবচয় পেলাম 16,000। এখন যদি তোমার প্রশ্ন করা হয় যে এই অঙ্ক থেকে তৃতীয় বছর অবচয় বের করো, তৃতীয় বছর, তাহলে এই অঙ্কের তৃতীয় বছরের অবচয় কত হবে? তাহলে দেখো এখানে তৃতীয় বছরের অবচয়, তৃতীয় বছরের অবচয়, তাহলে এখানে তৃতীয় বছরের অবচয়টা কত হবে? তো আমি বলতেছি যে যখন তুমি তৃতীয় বছর অবচয় বের করতে যাচ্ছ তখন তোমার কি করতে হবে? আগের 2 বছর অবচয় বাদ দিয়ে দিতে হবে। কোন বছর? আগের 2 বছর অবচয় বাদ দিয়ে দিতে হবে। তাহলে আগের 2 বছর অবচয় আগে বাদ দাও। যেমন হচ্ছে 1 লাখ, এই 1 লাখ থেকে তোমার বাদ দিতে হবে 20,000, বাদ দিতে হবে 16,000, ইন্টু গুণ করতে হবে কত? 20%। গুণ করা লাগবে কয় পার্সেন্ট? 20%। তাহলে এখন আমার থাকে কত? 1 লাখ থেকে 20,000 চলে গেলে থাকে 80, 80 থেকে 16 চলে গেলে থাকে কত হাজার? 64,000। এর কত পার্সেন্ট করবা? 20%। তাহলে কত হবে? 12,800। ঠিক আছে? তাহলে এই হচ্ছে এইভাবে ক্রমহ্রাসমান পদ্ধতিতে আসলে অঙ্ক করতে হয়। দেখো এটা বুঝতে পারছো কিনা? তৃতীয় বছর, তো আমরা সিস্টেমটা কি শিখলাম? যে কোনো পদ্ধতি ক্রমহ্রাসমান পদ্ধতিতে অঙ্ক করার মানে হচ্ছে যে বছর অবচয় বের করবো তার আগের অবস্থাটা আগে বাদ দিয়ে নিতে হবে। ক্লিয়ার কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। উদাহরণ 1-এর প্রথম, দ্বিতীয়, তৃতীয় বছরের অবচয় বের করে আমাদের ক্লিয়ার হয়েছে কিনা? কমেন্ট ফার্স্ট। যারা পরে আসছো এখনও প্রোফাইল থেকে শেয়ার করোনি, একটু দ্রুত একটা শেয়ার দিয়ে দাও। হ্যাঁ 12,800। মুস্তাকিন ওয়াসিফ, ওয়ালাইকুম আসসালাম। ক্লিয়ার কিনা সবাই একটু কমেন্ট করো ফার্স্ট, ক্লিয়ার কিনা? ক্লিয়ার? তাহলে আমি আবার একটা অঙ্ক দিচ্ছি, দেখি এটা করতে পারতেছো কিনা। তোমরা একটা জিনিস তোমাদেরকে বললাম যে তোমরা নোটগুলো শেয়ার করো গ্রুপে, তো দেখা গেল যে আলটিমেটলি ওই 2-3 জনই নোট শেয়ার করছে, 3টা না 4টা নোট শেয়ার হয়েছে মনে হয়। এতজন ক্লাস করো অথচ নোট শেয়ার করছে মাত্র 2-3 জন। একটি মেশিনের ক্রয় মূল্য 2 লক্ষ টাকা এবং সংস্থাপন ব্যয় 20,000 টাকা। উক্ত মেশিনের ভগ্নাবশেষ মূল্য 10,000 টাকা এবং আয়ুষ্কাল 5 বছর হলে দ্বিতীয় বছরের অবচয় কত? দ্বিতীয় বছরের অবচয় কত? দেখি কারা করতে পারো। দ্বিতীয় বছরের অবচয় কত? অনেক বড় দিলাম না, তো ছোটোখাটো বিষয় দিলাম, দেখি কারা করতে পারো। দ্বিতীয় বছরের অবচয় কত এটা একটু খুঁজে বের করো। দ্বিতীয় বছরের অবচয় পরিমাণ কত হবে? দ্রুত আনসার করো, এতক্ষণ লাগে কেন আনসার করতে? একজন করছে 52,800। আমি বলছি দ্বিতীয় বছর অবচয়ের কথা, ভালো করে খেয়াল করে এরপরে আনসার করবা। দ্বিতীয় বছর অবচয়ের পরিমাণ, দ্বিতীয় বছর অবচয়ের পরিমাণ 52,800। রাজ মোহাম্মদ জুবাইর দিচ্ছে 19,500। আমি কিন্তু প্রথম বছর বলিনি, দ্বিতীয় বছরের অবচয়ের কথা বলছি।
দ্বিতীয় বছরে অবচয়ের পরিমাণ বের করতে বলছি। হ্যাঁ, দ্বিতীয় বছরে অবচয়ের পরিমাণ কথা বলা হয়েছে। একটু ঠান্ডা মাথায় করে অ্যান্সার করো। তো এখানে খেয়াল করতে হবে প্রথম বছর, তো প্রথম বছর যখন তুমি বের করতে যাচ্ছ তোমার কিন্তু আগে কী করতে হবে, এই 2 লাখের সাথে তোমার 20,000 টাকা কী করতে হবে, যোগ করে নিতে হবে। আর এদিক দিয়ে অবচয়ের হারটা তো অবশ্যই বের করে নিবা। 100%কে 5 দ্বারা ভাগ করে 2 দ্বারা গুণ করবা, তাহলে 5-এর 5-20 কত হবে, 100। আর এখানে হচ্ছে কত পার্সেন্ট হয়, তাহলে 40% হয় আর কি, যদি পার্সেন্টেজটা একটু অড হয়ে গেছে। তো 40% হইলে এখানে 40% বসাও, তাহলে এখানে হয় 2,20,000 ইন্টু 40%। তাহলে 2,20,000 টাকার 40% কত হয়, 2,20,000 টাকার 40% মানে হচ্ছে 40/100 আমরা জানি, এভাবে লিখতে হয়। তো এখানে একটা কাটা, এখানে একটা কাটা, তাহলে 4 দুগুণে হচ্ছে 8, আবার 4 দুগুণে হচ্ছে 8। তাহলে এখানে কটা শূন্য বাকি থাকে, 3টে শূন্য বসাই দাও, তাহলে কত হাজার, তাহলে কত হাজার, 88,000। তো আমার প্রথম বছরই অবশ্যই হয়। তোমরা কী অঙ্ক করো আমি ঠিক বুঝি না। 52,800 কেমনে হয়, ও আচ্ছা দ্বিতীয় বছর, তো দুঃখিত। হ্যাঁ দ্বিতীয় বছর, তাহলে কি হবে স্যার, দ্বিতীয় বছর হবে ওই যে আমার হচ্ছে 2,20,000 টাকা বের হয়েছে, তার থেকে 88,000 বাদ দিয়ে এটারে 40% করলে আমাদের আসবে হচ্ছে 52,800। 52,800 আশা করি 52,800 তোমরা করতে পারছো বা করতে পারবা ক্যালকুলেশন করে। তাহলে এটা কি ক্লিয়ার, উদাহরণ 2 কি ক্লিয়ার কিনা। আমরা যদি এরকম, আমি তো ইনস্ট্যান্ট দিচ্ছি এই জন্য আমাদের ফিগারগুলো একটু পরিবর্তন হয়, কিন্তু অঙ্কের মধ্যে ইনশাল্লাহ ফিগারগুলো এমন ইজিভাবে থাকবে যেন তুমি খুব দ্রুত ক্যালকুলেশন করতে পারো। তাহলে এ পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা, উদাহরণ 2 ক্লিয়ার কিনা একটু কমেন্ট করো ফার্স্ট। উদাহরণ 2 ক্লিয়ার কিনা কমেন্ট ফার্স্ট। না হলে আমি করে দিছি, আশা করি তারপর সমস্যা থাকার কথা না। হ্যাঁ 52,800 হচ্ছে সেকেন্ড ইয়ারে 52,800 টাকা হবে, সেকেন্ড ইয়ারে 52,800 টাকা হবে। যারা পড়ে আসছো কিন্তু শেয়ার করো নাই, উচিত একটা শেয়ার করে দেওয়া। মাত্র 43 শেয়ার, এটা হচ্ছে একবারে মানে হচ্ছে ইতিহাসে এমন প্রথম হইলো এত কম শেয়ার। তাহলে আমরা এবার করবো হচ্ছে 3 নম্বর অঙ্ক। ফ্রি ক্লাস তাহলে কি অফ করে দিব। 1 আগস্ট 2015 সালে 1,20,000 টাকা দিয়ে একটি যন্ত্রপাতি ক্রয় করা হয়। 1 আগস্ট 2015 সালে বা 1,20,000 টাকা দিয়ে একটি যন্ত্রপাতি ক্রয় করা হয়। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয়ের হার 20% হলে 2016 সালের অবচয় কত। দেখি এটা কারা করতে পারো, ভালো করে খেয়াল করে প্রশ্নটা কি লেখা, যে 1 আগস্ট 2015 তারিখে 1,20,000 টাকা দিয়ে একটি যন্ত্রপাতি ক্রয় করা হয়। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয়ের হার, এই যে অবচয়ের হার 20% তোমাকে দিয়ে দেওয়া হয়েছে, দিয়ে তোমার কাছে জানতে চাইছে 2000 কত সালের অবচয়, 16 সালের অবচয়। দেখো অঙ্কটা কিন্তু 2015 সালের, মানে মেশিনটা তুমি 15 সালে কিনছো, কিন্তু তোমার কাছে অবচয় জানতে চাওয়া হয়েছে 2016 সালের। দেখো তাহলে আনসার কত হবে, একটু করে কমেন্ট করো তো। তো দেখি কারা কমেন্ট করো, একটু দ্রুত, অঙ্ক শেষ হলে কমেন্ট করে ফেলো। অনেকে করে ফেলছো 19,200 লিখতেছো, কেউ লিখতেছো 22,000। 19,200 আবার 22,000 কীভাবে হয়, একই অঙ্কের আনসার এতগুলো কেমনে হয়।
19,200 22,000 হইলো কীভাবে আমরা একটু করে দেখি। তাহলে প্রথমে আসো 2015 সালের অবচয় বের করি। 2015 সালে অবচয় বের করতে গেলে 1,20,000 টাকার কয় পার্সেন্ট করবো? 20%। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে, যেহেতু 1 আগস্ট কিনছি, তাহলে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, তাহলে 5 মাস হয়। তাহলে এটাকে 5 দ্বারা গুণ আর 12 দ্বারা ভাগ করতে হবে। আমরা সিস্টেমটা জানি যে প্রথম বছর অবচয়ের পরিমাণ কম বেশি হইতে পারে, কারণ ওই কেনার তারিখের জন্য। তাহলে এখানে 1,20,000 টাকার আগে 20% করো। 1,20,000 টাকার 20% হচ্ছে 24,000 টাকা। এই 24,000কে 12 দ্বারা ভাগ 5 দ্বারা গুণ করতে হবে। তাহলে 12 দ্বারা কাটলে হচ্ছে কত করে 2,000 টাকা করে পড়ে। কত দ্বারা? 2,000 টাকা করে পড়ে। তাহলে 2,000 টাকা করে পড়লে 5 দুগুণে কত হবে? 10,000। তাহলে তোমার প্রথম বছর অবচয় হচ্ছে কত হাজার টাকা? 10,000 টাকা। মানে হচ্ছে 2015 সালের অবচয়। তাহলে 2016 সালের অবচয় কত হবে? তাহলে ওই 1,20,000 থেকে আগে তোমাকে এই 10,000 বাদ দিতে হবে। তাহলে 10,000 বাদ দিয়ে তুমি এবার কয় পার্সেন্ট করবা? 20% করবা। তাহলে তোমার দাঁড়াচ্ছে হচ্ছে 1,10,000 ইন্টু কত পার্সেন্ট? 20%। তাহলে 1,10,000 টাকার 20% করলে কত হচ্ছে বলো তো? 22,000 টাকা হচ্ছে। তাহলে এটা ক্লিয়ার হয়েছে কিনা দেখি, এটা ক্লিয়ার হয়েছে কিনা। এটা করতে পারছো কিনা? 95 শেয়ার, আর কয়েকটা হইলেই কিন্তু 100 হয়ে যাচ্ছে। একটু দ্রুত দেখি, আর কয়েকটা শেয়ার দিয়ে 100 করে ফেলো। তোমরা শেয়ার দিচ্ছ না আজকে, আমার মনটাও ভালো নাই। আগস্ট না দেখলে তো অঙ্ক ভুল হবে, আগস্ট খেয়াল করতে হবে, আগস্ট ইম্পর্টেন্ট। এ পর্যন্ত ক্লিয়ার হয়েছে? এ পর্যন্ত ক্লিয়ার? আশা করি এই টাইপের অঙ্ক আসলে তোমরা এখন করতে পারবা। তাহলে আমরা এখানে আজকে স্যারের মন ভালো নেই। হ্যাঁ, আজকে স্যারের মন ভালো নেই। আমরা উদাহরণ নাম্বার 4-এ যাই। একটি মেশিনের ক্রয় মূল্য 3 লক্ষ টাকা। একটি মেশিনের ক্রয় মূল্য 3 লক্ষ টাকা এবং সংস্থাপন ব্যয় 20,000 টাকা। এবং সংস্থাপন ব্যয়, একটি মেশিনের ক্রয় মূল্য 3 লাখ টাকা এবং সংস্থাপন ব্যয় 20,000 টাকা। সংস্থাপন ব্যয় কত হাজার টাকা বললাম? সংস্থাপন ব্যয় হচ্ছে 20,000 টাকা। অবচয়ের হার ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয়ের হার 20% হলে 20% না, ধরো 10%-এ ক্যালকুলেশন করতে সুবিধা হবে। 10% হলে তৃতীয় বছর শেষে বহিমূল্য ও, যদিও তৃতীয় বছর একটু টাফ হয়ে যায় বিষয়টা, তৃতীয় বছর শেষে বহিমূল্য ও পুঞ্জীভূত অবচয়ের পরিমাণ কত? অবচয়ের পরিমাণ কত? দেখে এটা কারা করতে পারো? এটা কাদের পক্ষে করা সম্ভব দেখা যাক। এটা একটু দেখো যে একটি মেশিনের ক্রয় মূল্য 3 লাখ টাকা, সংস্থাপন ব্যয় 20,000 টাকা, ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় হারে 10% হলে তৃতীয় বছর শেষে বহিমূল্য পুঞ্জীভূত অবচয় পরিমাণ কত? তৃতীয় বছর শেষে বহিমূল্য পুঞ্জীভূত অবচয় পরিমাণ কত? একটু দেখে দ্রুত করে কমেন্ট করো, যারা করতেছো একটু দ্রুত করো। যারা করতেছো একটু দ্রুত করো। একজনের আনসারও আসেনি এখন পর্যন্ত। পুঞ্জীভূত অবচয় আসবে 8,686,720 টাকা। পুঞ্জীভূত অবচয় আসতেছে 86,720 টাকা। দেখি অঙ্ক করি আমরা। তাহলে আমরা প্রথম বছর অবচয় পাবো, যেহেতু 3 লাখ আর হচ্ছে 3,20,000 হয়,
3,20,000 10% করলে আমরা টাকা পাই যাচ্ছি 32,000 টাকা। আচ্ছা, এরপরে যাই দ্বিতীয় বছর। তো দ্বিতীয় বছর হচ্ছে 3,20,000 থেকে আমাকে বাদ দিতে হবে 32,000। 32,000 বাদ দিয়ে করতে হবে হচ্ছে 10%। তাহলে 3,20,000 থেকে যদি তুমি 32,000 বাদ দাও তাহলে তোমার টাকা থাকতেছে 2,88,000, রাইট? ইন্টু কত পার্সেন্ট? 10%। তাহলে তোমার টাকা বের হচ্ছে 28,800। তাহলে এবার আসা হচ্ছে তৃতীয় বছর। তাহলে তৃতীয় বছর টাকা হবে 3,20,000 মাইনাস 32,000 মাইনাস হচ্ছে 28,800 ইন্টু কত পার্সেন্ট? 10%। তাহলে এখানে আমার টাকা হয় টোটাল 32 হচ্ছে 50,800। তাহলে 3,20,000 থেকে যদি 50,000 চলে যায় তাহলে 20,000 গেল, আর এদিক যাবে 30,000। তাহলে হচ্ছে থাকে হচ্ছে 2,70,000। 2,70,000 থেকে আরও যাবে 8। 2,70,000 থেকে 8 গেলে থাকে হচ্ছে 2,69,200। এটা করতে হবে 10%। তাহলে আমার অ্যান্সার বের হচ্ছে 26,920। 26,920 টাকা। তাহলে দেখো প্রথম 3 বছর অবচয় মিলছে কিনা। প্রথম 3 বছর অবচয় মিলছে কিনা। প্রথম বছর অবচয় হচ্ছে 32,000, একটু লিখো যারা করছো 3 বছর অবচয় আমার সাথে মিলছে কিনা দেখো। দ্বিতীয় বছর হচ্ছে 28,800। তৃতীয় বছর হচ্ছে 26,920। তৃতীয় বছর হচ্ছে 26,920। দেখো 3 বছর অবচয় মিলছে কিনা। 25,920 হয় না? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, 25,920 হবে। 59,000 থাকবে তো এখানে তো 30 60, তাহলে 25,920 হবে। 25,920, ঠিক আছে খাদিয়া, থ্যাংক ইউ। তাহলে এবার 25,920 যদি হয় তাহলে এবার তুমি হচ্ছে বলছে তৃতীয় বছর শেষে পুঞ্জীভূত অবচয়টা আগে বের করলে আমার জন্য সুবিধা হবে। তাহলে পুঞ্জীভূত অবচয় কী করতে হবে? এইটার সাথে এটা যোগ করে আবার এটা যোগ করতে হবে। তার মানে পুঞ্জীভূত অবচয় মানে 3 বছর অবচয় কী করা লাগবে? যোগ করা লাগবে। তাহলে 3 বছরের অবচয় যোগ করলে আমাদের কত হয়? 3 বছরের অবচয় যোগ করলে কত হয়? তাহলে পুঞ্জীভূত অবচয় ইকুয়ালস টু 32,000 প্লাস হচ্ছে তোমার 28,800 প্লাস 25,920। এই তিনটা যদি যোগ করো তাহলে তোমার অ্যান্সার চলে আসতেছে, হ্যাঁ, 25,920, রাইট। তাহলে এখানে হচ্ছে তোমার 60,800 60 হচ্ছে কত? 85 আর হচ্ছে 86,720। 94,720 হয়? 94,000 হবে কেন? 60 80 85, হ্যাঁ 86,720। ইস্তাক ভুল হয়েছে মনে হয়। 86,720 টাকা হবে আমার পুঞ্জীভূত অবচয়। তাহলে পুঞ্জীভূত অবচয় যদি 86,720 টাকা হয় তাহলে তোমার বহি মূল্য কত হবে? খুব ইজি ব্যাপার। তাহলে পুঞ্জীভূত অবচয় 86,720, রাইট। তাহলে বহিমূল্য বের করতে হইলে সূত্র হচ্ছে যে অর্জন মূল্য ছিল আমাদের 3,20,000। এই অর্জন মূল্য থেকে তোমার বাদ দিয়ে দিতে হবে 86,720। এইটা বাদ দিলে যেটা বের হবে সেটা হচ্ছে তোমার তৃতীয় বছর শেষে বহিমূল্য। আশা করি এই টাইপের প্রশ্ন আসলে ইনশাল্লাহ করতে পারবা। এই টাইপের প্রশ্ন আসলে করতে পারা উচিত। দেখো কি হইতেছে, আমার মুখে মুখে আরও প্র্যাকটিস করা লাগবে। হ্যাঁ দেখো তাহলে ক্লিয়ার হয়েছে কিনা। এটা ক্লিয়ার হইলে কমেন্ট করো। সবাই একটু ক্লিয়ার হয়ে গেলে কমেন্টে লিখো। তাহলে এবার আমরা একটু অন্যদিকে যাই বলতে আমরা গত ক্লাসে সরলরৈখিক পদ্ধতিতে আমরা লাভ ক্ষতি নির্ণয় করছি, তাই তো? তাহলে ক্রমহ্রাস সঞ্চয়ের পদ্ধতিতে আমরা এখন লাভ ক্ষতি নির্ণয় করা শিখবো। আমি সূত্রটা আবার একটু মনে করাই দিচ্ছি। ক্রয় মূল্য থেকে আমাদের বাদ দিতে হবে পুঞ্জীভূত অবচয়
পুঞ্জীভূত অবচয় বাদ দিলে পাওয়া যাবে হচ্ছে বহিঃমূল্য। বহিঃমূল্য থেকে যদি তোমার বিক্রয় মূল্য বেশি হয় তাহলে হচ্ছে লাভ, নয়তো হচ্ছে ক্ষতি। তাহলে এই সূত্র নিশ্চয়ই তোমাদের মনে আছে। এই সূত্র দিয়ে এখন আমরা ক্রমহ্রাসমান পদ্ধতিতে লাভ ক্ষতি নির্ণয় করার চেষ্টা করবো, ঠিক আছে? তো ক্রমহ্রাসমান পদ্ধতি হোক আর যে কোনো পদ্ধতি হোক না কেন, অঙ্ক কিন্তু সবগুলো একই রকমের হয় বা একই ফর্মেটে করতে হয়। তাহলে আমাদের উদাহরণ নাম্বার 5, একটি যন্ত্রপাতির ক্রয় মূল্য 1 লক্ষ টাকা এবং একটি যন্ত্রপাতির ক্রয় মূল্য 1 লক্ষ টাকা এবং অবচয়ের হার 20%। অবচয়ের কয় পার্সেন্ট বললাম? 20%। ক্রমহ্রাসমানের পদ্ধতিতে 4 বছর অবচয় ধার্যের পর যন্ত্রপাতিটি 40,000 টাকায় বিক্রি করা হলে লাভ ক্ষতি কত হবে? এখন এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, যে মেশিনটা আমি আসলে কয়দিন ব্যবহার করছি, এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, মেশিনটা আমি কয়দিন ব্যবহার করে মেশিনটা বিক্রি করছি আমি হচ্ছে 4 বছর ব্যবহার করে। আর যেহেতু লাভ ক্ষতি বের করতে হবে, আমরা জানি এখানে আমাদের পুঞ্জীভূত অবচয়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাহলে সেই ক্ষেত্রে আমার কিন্তু আগে 4 বছর অবচয় বের করতে হবে। 4 বছর অবচয় বের করার পর কিন্তু তুমি কি করতে পারবা? লাভ ক্ষতি নির্ণয় করতে পারবা। তাহলে প্রথমে ধরো হচ্ছে 4 বছর একটু বেশি হয়ে গেছে না? আচ্ছা, 4 বছর যদি বেশি হয়ে যায় তাহলে বাদ দাও, 4 বছর না দিয়ে আমরা হচ্ছে এখানে 3 বছর দিই। 4 বছর দিয়ে করো না, 3 বছর পর্যন্ত করো। তাহলে প্রথম বছর হচ্ছে 1 লক্ষ টাকার 20%। 1 লক্ষ টাকার 20% করলে আমাদের রেজাল্ট বের হচ্ছে 20,000 টাকা। তাহলে দ্বিতীয় বছর হচ্ছে 1 লক্ষ টাকার 20% ইকুয়ালস টু 1 লক্ষ টাকা থেকে 20,000 টাকা বাদ দিবা, 20,000 টাকা বাদ দিয়ে 20% করবা। তাহলে সেক্ষেত্রে অ্যান্সার বেরোবে 16,000 টাকা। তৃতীয় বছর 1 লক্ষ টাকা থেকে আমাকে 20,000 টাকাও বাদ দিতে হবে, 16,000 টাকাও বাদ দিতে হবে। দেওয়ার পর আমাকে হচ্ছে 20% দ্বারা গুণ করলে আমরা টাকা পেয়ে যাবো 12,800 টাকা। তো এই হচ্ছে আমার প্রথম, দ্বিতীয়, তৃতীয় বছরের অবচয়। তাহলে এখন 20,000, 16,000 আর 12,800 যদি আমরা যোগ করি তাহলে আমরা পেয়ে যাবো হচ্ছে আমাদের 3 বছরের পুঞ্জীভূত অবচয়। অর্থাৎ আমরা তাহলে পুঞ্জীভূত অবচয় পরিমাণটা বের করি, 20,000 প্লাসের 16,000 প্লাসের 12,800। তাহলে এখন তোমার তাহলে টাকা হচ্ছে কত? 48,800 টাকা। তাহলে তোমার পুঞ্জীভূত অবচয় পরিমাণ বের হচ্ছে কত? 48,800 টাকা। তাহলে 48,800 টাকা যদি পুঞ্জীভূত অবচয় বের হয় তাহলে আমার লাভ লস হয়েছে কত টাকা? খুবই সিম্পল ইস্যু। এখন কী করতে হবে? এখন যে কাজটা করবা, তোমার ওই সূত্র অনুযায়ী, হ্যাঁ, তোমার অর্জন মূল্য কত ছিল? অর্জন মূল্য ছিল হচ্ছে 1 লক্ষ টাকা। তো এই 1 লক্ষ টাকা থেকে তোমাকে প্রথমে বাদ দিতে হবে কি? পুঞ্জীভূত অবচয়, তাই তো? তাহলে পুঞ্জীভূত অবচয় পাইছে কত? 48,800 টাকা। তা বাদ দিলে তোমার টাকা থাকে কত? থাকে হচ্ছে 51,200 টাকা। তো এই 51,200 টাকা হচ্ছে তোমার বহিঃমূল্য। তো তুমি মেশিনটা বিক্রি করছো 40,000 টাকায়। দেখো 51,200 টাকার মেশিনটা 40,000 টাকা বিক্রি করছো, তাহলে তো তোমার লস হয়েছে। তাহলে বাদ দাও বিক্রয়। তাহলে বিক্রয় মূল্য বাদ দাও কত হাজার টাকা? 40,000 টাকা। 40,000 টাকা বাদ দিলে যে 11,200 টাকা থাকে, এটা হচ্ছে তোমার ক্ষতি। কারণ বহিঃমূল্যের তুলনায় আমার বিক্রয় মূল্যটা ছোট। বহিঃমূল্যের তুলনায় বিক্রয় মূল্যটা ছোট। যেহেতু বহিঃমূল্যের তুলনায় বিক্রয় মূল্যটা ছোট, সুতরাং আমার এখানে ক্ষতি হয়েছে। বহিঃমূল্যের তুলনায় বিক্রয় মূল্য ছোট, তাই আমার এখানে ক্ষতি হয়েছে। বহিঃমূল্যের তুলনায় বিক্রয় মূল্য ছোট হয় আমার এখানে ক্ষতি হয়েছে। ঠিক আছে কি? স্টুডেন্ট কমে যাচ্ছে। আর 2টা অঙ্ক করে আমি ক্লাস শেষ করে দিব। আর 2টা অঙ্ক আছে, 2 টাইপের অঙ্ক আছে।
এখন যে জিনিসটা শিখবে হচ্ছে ক্রয় মূল্য নির্ণয়। কি শিখব? ক্রয় মূল্য নির্ণয়। এই ক্রয় মূল্য নির্ণয় টাইপটা একটু ভালো করে খেয়াল করো, তাহলে আমাদের এই দুইটা টাইপ শেষ হয়ে যাবে, অর্থাৎ আর কোনো সমস্যা থাকার কথা না। ক্রয় মূল্য নির্ণয়ের দুইটা টাইপ আছে, দুইটা টাইপ করি আমরা, তাহলে শেষ হয়ে যাবে। সবাই চলে যাচ্ছে কেন বুঝি না আমি, সবাইকে এগুলো পারে কি না। তো প্রথমে হচ্ছে এখানে দুই টাইপের অঙ্ক পাইবা, তাহলে টাইপ 1 হচ্ছে অবচয় থেকে ক্রয় মূল্য। অবচয় থেকে কি নির্ণয়? ক্রয় মূল্য নির্ণয়। অবচয় থেকে ক্রয় মূল্য নির্ণয়, ভালো করে খেয়াল করতে হবে। অবচয় থেকে ক্রয় মূল্য নির্ণয়। তাহলে একটা অঙ্ক আগে একটু লিখে নেই। একটি সম্পত্তি, একটি মেশিন, সম্পত্তি মানে মেশিন, মেশিন মানে সম্পত্তি। 2011 সালে এই দুইটা অঙ্ক খুবই ইম্পর্টেন্ট, আমি ইউসিসি থেকে নিচ্ছি। 2011 সালের অবচয় 12,800 টাকা। তাহলে বলা হচ্ছে একটি মেশিন 2011 সালের অবচয়, একটি মেশিনের 2011 সালের অবচয় কত? 2011 সালের অবচয় পাওয়া গেছে 12,800 টাকা। মেশিনটি ভালো করে খেয়াল করতে হবে। 1/1/2009, হ্যাঁ, 1/1/2009 তারিখে ক্রয়ের পর 20% হারে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় ধার্য করা হচ্ছিল। সম্পত্তিটির ক্রয় মূল্য কত? কেউ কি করতে পারবা? মেশিনটির ক্রয় মূল্য কত? এই দুটো আরেকটা অঙ্ক করবো, করে শেষ করে দেবো ক্লাস, সমস্যা নেই, তাড়াহুড়ো করে যাওয়ার কিছু নাই। দেখি এই অঙ্কটা কারা করতে পারো। আর কোনো ফ্রি ক্লাস হবে না, আপাতত ফ্রি ক্লাস বন্ধ থাকবে, আমার পেইড ব্যাচের গ্রুপে ক্লাস হবে। তাহলে এখানে এই দুইটা জিনিস একটু ইম্পর্টেন্ট। এই দুটো জিনিস, এই টাইপটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে ধরো হচ্ছে আমি ক্রয় মূল্য নির্ণয় করবো। প্রথম লেখো ক্রয় মূল্য, ঠিক আছে? ক্রয় মূল্য লেখার পর যে জিনিসটা খেয়াল করবা, এখানে তো অবচয় দিয়ে দিয়েছিলাম আমাকে, তাই না? তাহলে অবচয়ের পরিমাণ কত দিয়ে দিছে জানো? 12,800 টাকা। তো 12,800 টাকা যদি দিছে, তাহলে এখানে লেখো 12,800 টাকা। তা এইবার একটু খেয়াল করতে হবে, সবসময় খেয়াল রাখবা যে জিনিসটা, যে উপরের অংশে এই যে টানটা দিলাম, এই উপরের অংশে সবসময় 100 হবে। উপরের অংশে সবসময় কত হবে? 100 হবে। উপরের অংশটাতে সবসময় 100 হবে। আমি আবার বলতেছি, ক্রয় মূল্য নির্ণয়ের ক্ষেত্রে যখন আমি এভাবে বাকচিহ্ন দিয়ে লিখবো, উপরের অংশ সবসময় 100 হবে। খুব বেশি জানার চেষ্টা করার কিছু নাই, আমার অঙ্কটা করতে পারার হচ্ছে মূল জিনিস। তাহলে আমার এখানে বাকচিহ্নের উপরে থাকবে 100, আর যেহেতু ওই অঙ্কের মধ্যে অবচয়ের হার কত দেওয়া আছে একটু খেয়াল করতে হবে। অবচয়ের হার দেওয়া আছে কয় পার্সেন্ট? 20%। অবচয়ের হার দেওয়া আছে কয় পার্সেন্ট? 20%। এই অবচয়ের হারটাকে নিচে বসাই দিবা। কারণটা কি স্যার? এখানে টাকাটা খেয়াল করো, এই টাকাটা কিন্তু অবচয়ের, যেহেতু টাকাটা অবচয়ের হার দ্বারা কী করতে হবে? ভাগ করতে হবে। আমি আবারও বলতেছি, আমি এই জন্য টাইপ করছি অবচয় থেকে ক্রয় মূল্য নির্ণয়। যেহেতু টাকাটা অবচয়ের হার দ্বারা ভাগ, আর 100 দ্বারা কী করতে হবে? গুণ করতে হবে। আবারও বলতেছি, টাকাটা যেহেতু অবচয়ের হার দ্বারা কী করতে হবে? ভাগ করতে হবে, আর 100 দ্বারা গুণ করবা, ঠিক আছে? এবার খেয়াল করতে হবে, মেশিনটা কিনছি আমি 2009 সালে, আর আমি হচ্ছে অবচয়টা কত সালে? 2011 সালের, আর মেশিনটা কিনে হয়েছিল 9 সালের। তাহলে 9 থেকে 11 সাল পর্যন্ত কয় বছর? 1, 9, 10, 11, 9, 10, 11, 3 বছর না? তাহলে এই জিনিসটা তোমাকে 3 বার গুণ করতে হবে। কয়বার? 3 বার গুণ করতে হবে, 3 বার। তাহলে 3 বারে কিন্তু উপরের অংশে আমরা কত বসাবো? উপরের অংশে আমরা 100 বসাবো। 3 বারই উপরের অংশে আমরা 100 বসাবো, এটা নিয়ে কোনো সমস্যা নাই। 3 বারই উপরের অংশে 100 বসাইতে হবে। আমি আবারও বলতেছি, যেহেতু টাকাটা অবচয়ের হার দ্বারা ভাগ করতে হবে, এবং উপরে 100। অঙ্কটা যত বছরের ততবার এই গুণ চিহ্ন দিয়ে জিনিসটা লিখবা, উপরে 100 বসাই দেবে। এরপরের কাজ হচ্ছে দুইটার পার্থক্য কত? এই দুইটার পার্থক্য হচ্ছে 80। এগুলাকে 80 দ্বারা ভাগ করবা। এগুলা কত দ্বারা ভাগ করবা? 80 দ্বারা ভাগ করবা। আমি আবারও বলতেছি, কাহিনীটা কি? যখন অবচয় থেকে তুমি হচ্ছে কি নির্ণয় করবা? অবচয় থেকে যদি তুমি হচ্ছে ক্রয় মূল্য নির্ণয় করো, তাহলে তোমার কি করতে
হবে অবচয়ের পরিমাণটা লিখে অবচয় হার দ্বারা ভাগ আর 100 দ্বারা গুণ। আর পরে হচ্ছে এর পরের গুলাতে যত বছর থাকবে তত বছর তুমি হচ্ছে এইভাবে গুণ দিয়ে উপরে 100 100 করে লিখবা, তত বছর হচ্ছে গুণ দিয়ে উপরে 100 100 করে লিখবা। লিখার পর যে কাজটা তোমাকে করতে হবে, এই দুইটার বিয়োগফল, এই দুইটার কি ফল, এই দুইটার বিয়োগফল দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে, এই দুইটার বিয়োগফল দ্বারা ভাগ করতে হবে। তাহলে এইবার হচ্ছে তোমার অ্যান্সারটা তুমি পেয়ে যাবা। ঠিক আছে, তাহলে কিভাবে অ্যান্সার পাওয়া যাবে, এখানে দেখো এই শূন্য আমরা এখানে কাটে ফেলতে পারি 5 20 100, তারপরে এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য আমরা কাটে ফেলতে পারি। তাহলে কাটে ফেলে উপরে থাকে হচ্ছে 12,800 আর নিচে থাকে হচ্ছে 8 কত 64, 8 কত থাকে 64, আর উপরে আছে কত, এখানে আছে আরও আছে 100, তাই না, এখানে 100 থাকে। তাহলে তোমরা জানো এই 64কে যদি আমরা 128 কাটি তাহলে কয়বার যায়, 2 বার। 64কে 2 দ্বারা কাটলে কয়বার যায়, 2 বার যায়। তাহলে 2 বার যদি যায় তাহলে এখানে আমাদের 12,800 ছিল না, 12,800 ছিল, তাহলে 5 20 100, আর ওখানে তো আমার 5 আছে, আবার দুঃখিত এখানে তো 5 ছিল, 5টা গুণ করে বসাইতে হবে। তাহলে এখানে দেখো কত হয়, তো এখানে 2 100 কত হবে, 2 1 2, 5 যোগনে কত 10 বসাইলা, এখানে 2টা শূন্য, এখানে 2টা শূন্য, তাহলে কয়টা শূন্য, 4টা শূন্য। দেখো আনসার হচ্ছে 1 লক্ষ টাকা। আনসার হচ্ছে কত টাকা, 1 লক্ষ টাকা। এই প্রশ্নটা একটু ইম্পর্টেন্ট আছে, এই প্রশ্নটা একটু ইম্পর্টেন্ট আছে। স্যার উপরে 5 আছে, হ্যাঁ উপরে 5 আমি দিয়েছি অলরেডি, উপরে 5 দিলে টাকাটা হবে 5 20 100, আর এখানে হচ্ছে 2, ঠিক আছে, 5 20 100, 5 100 500, 2 দিয়ে গুণগুলো হচ্ছে 10, আর হচ্ছে এখানে 2টা শূন্য আছে বসাই দিলে আনসার হবে 1 লাখ। অ্যান্সার হবে 1 লাখ। তাহলে আমি অঙ্কটা আবার একবার বলি, যেহেতু অবচয় থেকে ক্রয় মূল্য নির্ণয় করবা, প্রথমে অবচয় লিখে অবচয়ের হার দ্বারা ভাগ করবা, 100 দ্বারা গুণ করবা, করার পর পরের বছরগুলোতে যত বছর অঙ্ক হবে উপরে 100 থাকবে আর নিচে হবে 2টার বিয়োগফল, নিচে হবে 2টার বিয়োগফল। ক্লিয়ার হয়েছে কিনা, বুঝতে পারছে কিনা দ্রুত কমেন্ট করি, আমার আরেকটা অঙ্ক করে ক্লাসটা শেষ করবো। স্টুডেন্ট কম, ক্লাস করাতে ভালো লাগতেছে না, দ্রুত কথা বলো, দ্রুত। বোঝা গেছে কিনা, বোঝা গেছে কিনা? ওকে, তো এবার হচ্ছে আমাদের সর্বশেষ অঙ্ক, এটা হচ্ছে টাইপ 2। টাইপ 2তে হচ্ছে বহিমূল্য থেকে ক্রয় মূল্য নির্ণয়, বহিমূল্য থেকে ক্রয় মূল্য, হ্যাঁ এটা হচ্ছে সর্বশেষ অঙ্ক, বহিমূল্য থেকে ক্রয় মূল্য নির্ণয়। এবার হচ্ছে 1 জানুয়ারি 2011 তারিখে 1 জানুয়ারি 2011 তারিখে একটি মেশিন ক্রয় করে, 1 জানুয়ারি 2011 তারিখে একটি মেশিন ক্রয় করে 20% হারে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় ধার্য করা হচ্ছিল। ঠিক আছে, কী হয়েছে বিষয়টা, 1 জানুয়ারি 2011 তারিখে একটি মেশিন ক্রয় করে তার অবচয়ের 20% হারে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে আমরা অবচয় ধার্য করতেছিলাম। ঠিক আছে, 1 জানুয়ারি 2013 তারিখে মেশিনটির বহিমূল্য, মেশিনটির কী মূল্য, বহিমূল্য দেওয়া আছে 64,000 টাকা। 64,000 টাকা হলে ক্রয় মূল্য কত, এই দুইটা অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ এবং মনোযোগ সহকারে মনে রাখার চেষ্টা করবা।
একটা অঙ্ক কষ্ট করে আরেকটু থাকো, এই অঙ্কটা শেষ করে ক্লাস শেষ করতেছি। তাহলে 1 জানুয়ারি 2011 তারিখে একটি মেশিন ক্রয় করে কত % হারে অবচয় ধরা হচ্ছিল? 20% হারে ক্রমশ সঞ্চয়ের পদ্ধতিতে অবচয় ধার্য করা হচ্ছিল। 1 জানুয়ারি 2013 তারিখে মেশিনটির বহিমূল্য ৬৬,০০০ টাকা হলে ক্রয় মূল্য কত? তাহলে আগের অঙ্কের সাথে এই অঙ্কটার কম্পেয়ার করলে তুমি দেখবে আগের অঙ্কে দেওয়া ছিল অবচয়ের পরিমাণ, আর এই অঙ্কে দেওয়া আছে হচ্ছে বহিমূল্যের পরিমাণ। তাহলে একটা হচ্ছে অবচয়ের পরিমাণ আর একটা হচ্ছে বহিমূল্যের পরিমাণ। তাহলে এবার বহিমূল্য থেকে আমরা ক্রয় মূল্য বের করব। তাহলে ক্রয় মূল্য সমান সমান, তাহলে অঙ্কে যার টাকা দেওয়া থাকবে সেই টাকা বসায় ফেলতে হবে। তাহলে অঙ্কে আছে ৬৪,০০০ টাকা, তাহলে ৬৪,০০০ টাকা বসায় দাও ইন্টু, বলছে যার টাকা তার হার দ্বারা ভাগ, ভালো করে খেয়াল করে, কিন্তু উপরে কিন্তু ১০০, এটা বলে নিয়েছিলাম যে উপরে ১০০ই বসাবে, এটা নিয়ে কোনো সমস্যা নাই। তবে এবার যার টাকা তার হার দ্বারা ভাগ করতে হবে, খেয়াল করতে হবে টাকাটা কিন্তু বহিমূল্যের। তাহলে এবার অঙ্কের মধ্যে অবস্থান হার 20% হয়েছে। তাহলে ধরো একটা জিনিস একটু সহজে চিন্তা করো তো, বহিমূল্যের সূত্রটা কি? যে ক্রয় মূল্য থেকে বা অর্জন মূল্য থেকে পুঞ্জীভূত অবচয়টা কী করতে হবে? বাদ দিতে হবে। তাহলে ক্রয় মূল্য যদি হয় ১০০ আর বহিমূল্য পুঞ্জীভূত অবচয় যদি 20%, তাহলে আমার বহিমূল্য দ্বারায় কত? ৮০। মানে পার্সেন্টেজ থেকে হিসাব করলাম আর কি, যে ক্রয় মূল্য হয়েছে শতকরা 20%, মানে কি ক্রয় মূল্য যদি হয় 20%, তার 20% আর অবচয় ধার্য করতে হবে। তাহলে ক্রয় মূল্য 100 টাকা, পুঞ্জীভূত অবচয় 20%, তাহলে আমার পুঞ্জীভূত অবচয় কত টাকা? 80 টাকা। তাহলে তোমাকে একটু খেয়াল রাখতে হবে, এইভাবে কিন্তু তোমাকে বহিমূল্যের শতকরা হার বের করতে হবে। কিভাবে? যে হারটা অঙ্কে দেওয়া থাকবে সেটা 100 থেকে বাদ দিবা, যে হারটা অঙ্কের মধ্যে দেওয়া থাকবে সেটা কত থেকে বাদ দিবা? 100 থেকে বাদ দিবা। কোন ক্ষেত্রে? যদি অঙ্কে কি দেওয়া থাকে? বহিমূল্য দিয়ে ক্রয় মূল্য বের করতে বলে, যে হারটা দেওয়া থাকবে সেটা কার থেকে বাদ দিবা? 100 থেকে বাদ দিবা। তাহলে 100 থেকে যদি তুমি 20 বাদ দাও তাহলে থাকে 80, তাহলে এটা কত দ্বারা ভাগ করবা? 80 দ্বারা ভাগ করবা। কত দ্বারা ভাগ করবা? 100কে 80 দ্বারা ভাগ করবা। এবার হচ্ছে আগের অঙ্কে যেমন আমরা একটু উলটপালট করছি, এমন আর করার দরকার নাই। কেন? একটু বলতেছি। তাহলে এখানে দেখো 2011 সাল, 1 জানুয়ারি 2011, আর এখানে 2013 সালের 1 জানুয়ারি। কত সালে? 2013 সালের 1 জানুয়ারি। তাহলে অঙ্ক কয় বছর হচ্ছে? 11 আর হচ্ছে 12। 11 আর হচ্ছে কত? 12। 13 সাল নিবা কিনা আমার একটু কমেন্ট করে জানাও তো, যে এখানে 100 উপরে লিখবা, নিচে 80 লিখবা। একটু খেয়াল করো তো, অবচয়ের হারের সময় কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেছিল, কিন্তু বহিমূল্যের সময় কিন্তু এখানে কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ এখানে যা আছে তা আছে, এখানেও তা। তাহলে মনে রাখবা যে অবচয়ের সময় আমরা হচ্ছে যখন অবচয় দেওয়া থাকবে তখন বিয়োগ করে পরেরটা বিয়োগ ফল বসাইতে হয়, আর বহিমূল্যের সময় কোনো বিয়োগ ফল নাই, যেটা আছে সেটাই বসাই দিব। যত বছর তত বছর বসাই দিব। কারণ অঙ্কটা আসলে কত বছরের? অঙ্কটা আসলে কত বছরের হবে বলো তো? 11 থেকে 13 সালের জানুয়ারি 1 পর্যন্ত তুমি কয় বছর নিবা? 2 বছর নাকি 1 বছর নিবা বলো তো? কয় বছর নিবা? 13 নিব না, কারণ 13 তো দরকার নাই, তাই না? তাহলে কাটাকাটি করে ফেলো। তাহলে এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কাটা, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কাটা। তাহলে 8টা কত হয়? 64। তাহলে দেখো 8টা যদি 64 হয়, তাহলে এই 64 দিয়ে মানে 8টা গুণ করলে তো 64 হবে। এই 64 কাইটা ফেলাও। তাহলে কাইটা ফেলালে এখানে একটা এক নিয়ে নাও, এখানে একটা শূন্য, এখানে 2টা শূন্য, এখানে 2টা শূন্য, তাহলে গুণ করে দাও। তাহলে হচ্ছে আমার 1 লক্ষ টাকা হচ্ছে আনসার। তাহলে খুব সহজ বিষয় মনে রাখবা, যখন তুমি হচ্ছে অবচয় থেকে বের করবা তখন হচ্ছে অবচয় হার দ্বারা ভাগ করে উপরে 100 থাকবে, এটা নিয়ে কোনো সমস্যা নাই। এর পরেরগুলোতে বিয়োগ করে যত বছর থাকবে ততবার গুণ করতে হবে। আর যখন তুমি বহিমূল্য থেকে বের করবা তোমাকে হচ্ছে পার্সেন্টেজের বহিমূল্য বের করে ফেলতে হবে। যত পার্সেন্টের অবচয় হার দেওয়া থাকবে সেটা 100 থেকে বাদ দিবা, দিয়ে ভাগ করবা, আর এই অংশটাই যত বছর হবে তত বছর গুণ করবা। ক্রমহ্রাসমানজয়ের পদ্ধতিতে এর বাইরে অঙ্ক আসার কোনো সুযোগ নাই। ক্রমহ্রাসমানজয়ের পদ্ধতিতে এর বাইরে অঙ্ক আসার কোনো সুযোগ নাই, ইনশাল্লাহ এর মধ্যে কভার হয়ে যাবে। তো আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো। আর আজকে অ্যাটেন্ডেন্স কম ছিল, তো পড়ায় খুব একটা ভালো লাগে নাই। তো যাই হোক, যারা ছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমাদের দৃশ্যমান অদৃশ্যমান লেনদেনের যে চ্যাপ্টারে সমস্যাগুলো ছিল ওগুলো তোমরা সমাধান করতে পারবা এই অঙ্কগুলোর আলোকে, যদি তুমি তোমার প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো সলভ করো, বা জয়কলি, বিচিত্রা সিরিজের বই আছে, তারপরে হচ্ছে র্যাপস বই বা ইউসিসি শিট যার যে গেলা আছে ওগুলো থেকে অঙ্ক করতে শুরু করবা। তবে দুইটা পদ্ধতি বেশি করে করবা, একটা সরলরৈখিক আর হচ্ছে ক্রমহ্রাসমান। দুইটার মধ্যে কম্পারেটিভলি বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সরলরৈখিক পদ্ধতি, এটাকে একটু বেশি প্র্যাকটিস করার চেষ্টা করবা। তাহলে আজকে এই পর্যন্তই মানে হচ্ছে শেষ করতেছি। আগামীকালকে যাদের রেজাল্ট আশানুরূপ হবে তারা গ্রুপে অবশ্যই পোস্ট করবা ইনশাল্লাহ। সবার জন্য শুভকামনা থাকলো, আশা করি সবার স্বপ্ন পূরণ হবে। খোদা হাফেজ।